আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3 এর 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওগুলোতে আমরা বলের সমীকরণ এবং কোন একটা তলে যদি ঘর্ষণ বল থাকে তাহলে সেই ক্ষেত্রে বলের সমীকরণটা কেমন হয় এই জিনিসগুলো আমরা দেখেছি। ওই সমীকরণগুলো থেকে কি কি ধরনের ম্যাথ হইতে পারে সকল ধরনের ম্যাথ প্রবলেমগুলো আজকে আমরা সমাধান করব। তো ম্যাথ প্রবলেম সলভের আগে আমরা 2 নম্বর চ্যাপ্টার নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে গতির যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো আমাদের এখানে পুরোপুরি কাজে লাগবে। বুঝাইতে পারছি কথা? তো গতির সমীকরণ ছিল কয়টা ভাইয়া? 4টা। একটা কি ছিল? v ইকুয়ালস টু ইউ প্লাস কত 80, v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as, s ইকুয়ালস টু ইউ প্লাস v ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত t, আর এটা ছিল s ইকুয়ালস টু ut প্লাস কত হাফ at স্কয়ার। তাই না? এই 4টা ছিল আমাদের গতির মূল সমীকরণ। এখান থেকে একটা স্পেশাল কন্ডিশন পেতাম আমরা, সেটা কি ছিল? যখন বস্তু সমবেগে চলবে তখন তার যে s সেই s ইকুয়ালস টু কত হবে? vt, যেখানে vটাই হচ্ছে কিসের মান? আমাদের সমবেগের মান। দেখো এই কথাগুলো আমি চ্যাপ্টার 2 যখন পড়াইছি তখনও বলছি, আবার একটু ছোট করে মনে করাই দিই। দেখো প্রত্যেকটা সমীকরণের মধ্যে কি আছে? 4টা করে রাশি আছে প্রত্যেকটা সমীকরণের মধ্যে। তো তুমি তো ওখান থেকে যে কোনো একটা রাশির মান বের করবা, তাহলে বাকি 3টা রাশির মান তোমার কি করতে হবে? জানা থাকতে হবে, তাই না? আমরা যেই সমীকরণই ব্যবহার করি না কেন আমাদের সবসময় কি করতে হবে? 3টা রাশির মান জানা থাকতে হবে। 3টা রাশির মান জানা না থাকলে আমরা ম্যাথ সলভ করতে পারবো না। এবং দেখো সবগুলো যে সমীকরণ আছে সবগুলো সমীকরণের মধ্যেই কি আছে? দেখো ইউ আছে। ইউই হচ্ছে একমাত্র রাশি যেই রাশিটা সবগুলো সমীকরণের মধ্যে আছে। তো আমরা এই গতির যে চলরাশিগুলো, এটা ছোট্ট একটা ওয়ার্ড দ্বারা প্রকাশ করতে হবে, সেটা কি ছিল? এস ইউ ভি এ টি, সুভাট। তো যখন আমরা ম্যাথ সলভ করব, এই যেখানে যে টোটাল 5টা রাশি আছে এই 5টা রাশির মধ্যে সবসময় আমাদের 3টা রাশির মান জানা থাকতেই হবে, 3টা, যে কোনো 3টা। এবং যেহেতু সবগুলো সমীকরণের মধ্যেই কি আছে? ইউ আছে, ওই যে 3টা রাশির মান আমার জানা থাকতে হবে, তার মধ্যে থেকে একটা সবসময় কি হইতে হবে? ইউ হইতে হবে। মানে তুমি এখান থেকে যে 3টা জানবা, 3টার মধ্যে একটা সবসময় কি হবে? ইউ হবে। আর বাকি 4টার মধ্যে থেকে যে কোনো 2টা জানা থাকতে হবে, তাহলে তুমি কি করতে পারবা? ম্যাথ সলভ করতে পারবা। এখন তাহলে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 এর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? মানে এই ম্যাথগুলো যে সলভ করবো এই ম্যাথের বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে আগে হয়তো আমাদের এর মানটা দেয়া থাকতো, চ্যাপ্টার 2 এর যে ম্যাথগুলো সলভ করছি ওখানে হয়তো আমাদের এর মানগুলো দেয়া থাকতো, অথবা এর মানটা বের করার জন্য আমরা কি করতাম? এই যে a ইকুয়ালস টু v মাইনাস ইউ ডিভাইড বাই t, এই সূত্রটা আমরা কি করতাম? অ্যাপ্লাই করতাম। এখানেও করব, তবে হয়তোবা মূল জায়গায় যেখানে সেখানে হয়তোবা এইটা ব্যবহার করব না। এখানে কি ব্যবহার করব? আমরা যে লাস্ট ভিডিওতে শিখেছি না, কি ছিল? যে যদি কোনো রকমের ঘর্ষণ বল না থাকে তাহলে এফ ইকুয়ালস টু কত হবে? এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। আর যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি হবে? এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত? এম এ। তখন আমরা আর এইটা ব্যবহার না করে তখন এই সূত্রগুলো, কারণ প্রযুক্ত বলের মান দেয়া থাকবে, যেখানে প্রযুক্ত বলের মান দেয়া থাকবে, তাহলে প্রযুক্ত বল যখন দেয়া থাকবে তখন আমাদের ত্বরণের মানটা কি করতে হবে? এই 2 সমীকরণের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। যদি ঘর্ষণ বল দেয়া থাকে তাহলে এইটা, আর যদি দেয়া না থাকে তাহলে কি করব? আমরা এটা ব্যবহার করব। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে বেসিক পার্থক্য। তা আমাদের এই ইকুয়েশনটা, এই 2টার মধ্যে যে কোনো একটা ইকুয়েশন ব্যবহার করে কি করতে হবে? এর মানটা বের করতে হবে, তারপরে এই সূত্রগুলা কি করব? আমরা এখানে ব্যবহার করব। বুঝাইতে পারছি কথা? এখানে আবার এই যে এফ, এই এফ এর বের করার আমাদের আরেকটা ফর্মুলা ছিল না? এই যে আমরা কি ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এটা সমান কি ছিল? এফ ডিভাইড হচ্ছে কত? আর, বা এফ ইকুয়ালস টু কত ছিল? মিউ ইনটু হচ্ছে কত? আর, যেখানে আর এর মানটা কি ছিল? আমাদের এম জি এর সমান ছিল, তাই না? তো অনেক সময় ঘর্ষণ বল ডিরেক্ট বলে দিবে, অনেক সময় কি বলে দিবে না। বলে না দিলে আমাদের এই সমীকরণটা থেকে ঘর্ষণ বলের মানটা বের করে তারপরে এখানে বসাই, এখান থেকে কি করতে হবে? আমাদের এর মানটা বের করতে হবে। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এখন খেয়াল করো, এখন খেয়াল করো, ওখানে দেখো যখন চ্যাপ্টার 2 এর ম্যাথগুলো সলভ করছিলাম একটা কথা বলছিলাম যে এই যে সূত্রগুলো খাটবে আমরা তো ভ্যালুগুলো বের করবো এই সূত্রের সাহায্যে। এই সূত্রগুলো কি বলতো? সমত্বরণ বা সুষম ত্বরণের জন্য। মানে যেই জায়গাগুলোতে ত্বরণের মান একই রকম থাকে, এক থাকে, সেই জায়গায় এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যখন ত্বরণ অসম হয়ে যায় তখন আর এগুলো আমরা কি করতে পারি না? ব্যবহার করতে পারি না। তো তখন আমরা কি করতাম? যে যেই জায়গায় ত্বরণের মানগুলো আলাদা 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 থাকতো সেখানে কি করতাম?
আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতাম। মানে ধরো একটা বস্তু 10 সেকেন্ড চলছে, 6 সেকেন্ড তার মধ্যে একরকম ত্বরণ, 4 সেকেন্ড আরেক রকম ত্বরণ, তখন আমরা ওই 6 সেকেন্ড নিয়ে কি আলাদা হিসেব করতাম, আর ওই 4 সেকেন্ড নিয়ে কি করতাম আলাদা হিসেব করতাম। এখানেও সেম জিনিসটাই করতে হবে। ওখানে হয়তো বা ওই অংশের পরিমাণটা অনেক বেশি ছিল, ধরো 3টা 4টা অংশও থাকতো অনেক সময়। তো এখানে এরকম 3টা 4টা অংশ থাকবে না, এখানে জাস্ট 2টা অংশ থাকবে। এখানে জাস্ট 2টা অংশ থাকবে। একটা অংশ কি, একটা অংশে বল প্রয়োগ করা থাকবে, আরেকটা অংশে বল প্রয়োগ করা থাকবে না। তাহলে বলো আমরা নর্মালি কি বলতেছি যে এফ ইকুয়ালস, ধরো এফ ইকুয়ালস হচ্ছে কত এম এ, তাহলে একটা অংশে বল থাকবে, এই এফ থাকবে, তাহলে এখানে ত্বরণ হবে একরকম। আর যদি এফ না থাকে এখানে ত্বরণ হবে কি আরেক রকম। এই দুইটা ছাড়া তো আর পাচ্ছি না, তাহলে এক জায়গায় এফ থাকবে ওখানে ত্বরণ পাবো একরকম, এক জায়গায় এফ থাকবে না ওখানে ত্বরণ পাবো কি আরেক রকম। তাহলে এই দুইটা অংশের বেশি কি আমরা পাচ্ছি না। তাহলে এই চ্যাপ্টার 3 বল রিলেটেড যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোতে একদম 99% ম্যাথে 2টা অংশ হবে, জাস্ট 2টা অংশ। একটা অংশে বল থাকবে আরেকটা অংশে বল থাকবে না। মানে ধরো এরকম যে ধরো এটা হচ্ছে কোন একটা বস্তুর গতিপথ, তো বলবে তোমার এই 10 সেকেন্ডে তুমি কি করছো, ধরো 50 নিউটন বল বস্তুর উপর ছিল, এখানে আর কোনো বল নাই, তার মানে এইটুকুর ত্বরণ হবে একরকম, এইটুকুর ত্বরণ হবে কি আরেক রকম। তার মানে তোমাকে এইটুকু নিয়ে আলাদা হিসেব করতে হবে, এইটুকু নিয়ে আলাদা হিসেব করতে হবে। তুমি এই পুরাটা নিয়ে একসাথে কাজ করতে পারবে না, কারণ এখানে ত্বরণ আর এখানকার ত্বরণ তো সেম না। এই সূত্রগুলো তো খাটে কি সুষম ত্বরণ বা সমত্বরণের ক্ষেত্রে। তাহলে এইটুকু নিয়ে তোমাকে আলাদা হিসেব করতে হবে, এইটুকু নিয়ে তোমাকে কি করতে হবে আলাদা হিসেব করতে হবে। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তো এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে জাস্ট 3টা কথা মাথায় রাখবা, 3টা কাজ তোমাকে করতেই হবে। একটা হচ্ছে প্রথম কাজকে আমি একটু লিখে দিচ্ছি, সুন্দর মতো লিখে দিচ্ছি, তোমরা এই জিনিসটা লিখে রাখো। হ্যাঁ, সেটা কি একদম নোট কথা। এটা হচ্ছে তুমি বলতে পারো ম্যাথ সলভিং প্রসেসও বলতে পারো। বল রিলেটেড যে ম্যাথগুলো আছে এটার প্রসেস তুমি বলতে পারো। সেটা হচ্ছে কি, একটা কথাই লিখে দিই যে অংশে বল প্রয়োগ করা থাকবে, এটা লিখতে ভালো হয়, করা থাকবে সর্বপ্রথম ওই অংশের ত্বরণ ও শেষ বেগ বের করব। এরপর পরবর্তী অংশের ত্বরণ নির্ণয় করব। এই 3টা কাজ আমাদের করতে হবে, যেই ম্যাথে আসুক না কেন। এই 3টা কাজ আমাদের করতে হবে। কি, সর্বপ্রথম কাজ হচ্ছে যে অংশের মধ্যে বল প্রয়োগ করা আছে ওই অংশের ত্বরণ বের করে ফেলা। ত্বরণ যে আমাদের এই 2টা সূত্রের মধ্যে যে কোনো একটা দিয়ে বের করতে হবে, হয় এফ ইকুয়ালস টু এম এ অথবা এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। এই 2টার মধ্যে দিয়ে যে কোনো একটা সূত্র দিয়ে আমরা কি করব, এর মানটা বের করব। এরপরে যেই অংশে বলটা প্রয়োগ করা ছিল ওই অংশের কি করব, শেষ বেগ বের করব। ওই অংশের শেষ বেগ বের করব। এরপরে পরবর্তী অংশ, মানে যেখানে তুমি বলটাকে সরাই ফেলছো ওই পরবর্তী অংশের কি করব, আমরা ত্বরণ বের করব। মানে আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো এরকম হয়েছে, এটা হচ্ছে 10 সেকেন্ড, বলছে এই 10 সেকেন্ডে বস্তুর উপরে তুমি ধরো 100 নিউটন বল রাখছিলা, 100 নিউটন বল, 10 সেকেন্ড পরে তুমি আর বল প্রয়োগ করো নাই, তাহলে এখানকার ত্বরণ আর এখানকার ত্বরণ কি হবে, এক হবে না। তাহলে এইটুকুনি আমাকে আলাদা হিসেব করতে হবে, এইটুকুনি আমাদের কি করতে হবে আলাদা হিসেব করতে হবে। বুঝতে পারছি কথা? তো কি বলছি, সর্বপ্রথম কাজ কি হবে, যেখানে বল প্রয়োগ করছি সেখানকার ত্বরণ বের করা। আমি সবার আগে কি করব, এই অংশের ত্বরণটা বের করে ফেলবো, এই অংশের। এরপরে এই যে অংশটা ছিল এই অংশ, পরবর্তী অংশে যাওয়ার আগে এই অংশের যে শেষ বেগটা, এই যে প্রথম অংশের যে শেষ বেগটা, এটা আমাকে বের করতে হবে। বলতে পারো কেন? কারণ দেখবো অনেক ম্যাথ থাকবে যে তোমাকে এই অংশ নিয়ে কাজ করতে হবে। ধরো বলছে 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত, এটা বের করো। তো তুমি তো 15 সেকেন্ড নিয়ে একসাথে হিসেব করতে পারবা না, তোমাকে 10 সেকেন্ড নিয়ে আলাদা হিসেব করতে হবে, 5 সেকেন্ড নিয়ে কি করতে হবে আলাদা হিসেব করতে হবে। যখনই 5 সেকেন্ডের কাছে আসবা, তাহলে এই অংশের জন্য আমার কি লাগবে, 3টা জিনিসের ভ্যালু জানা থাকতে হবে। একটা হচ্ছে ইউ, আর বাকি হচ্ছে যে কোনো দুইটা, তাহলে ইউ লাগবে তোমার। বলো তো এই অংশের যে ইউ, সেই ইউটা কি এই অংশের কি ভি না? এই যে প্রথম অংশের জন্য যেটা শেষ বেগ,
পরবর্তী অংশের জন্য সেটা কি হিসেবে কাজ করবে? আদিবেগ হিসেবে কাজ করবে না? তুমি এখানে যাওয়ার আগে তো তোমাকে কি করতে হবে? ওই আদিবেগের মানটা ইনশিওর করতে হবে, তাছাড়া তুমি ওই 4টা সূত্রের কোন একটা সূত্রকেও কাজে লাগাইতে পারবা না। বুঝতে পারছো কথা? আবার যখন তুমি ভি বের করো, ভি ইকুয়ালস টু কত? ইউ প্লাস এটি, অথবা ভি স্কয়ার ইকুয়ালস টু কত? ইউ স্কয়ার প্লাস কত? 2as। দেখো দুই সূত্রের মধ্যেই কি আছে? এ আছে। এই জন্য আমরা বলতেছি আমাদের প্রথম কাজ হচ্ছে সবার আগে যতটুকু অংশের মধ্যে আমরা বল প্রয়োগ করব সেখানকার ত্বরণটা বের করব, এরপরে ওই অংশের কি করব? শেষ বেগ বের করব, যেই শেষ বেগটা আমার পরবর্তী অংশের জন্য কি আদিবেগ হিসেবে কাজ করবে, এবং এরপরে 3 নম্বর যে কাজটা করবো সেটা হচ্ছে পরবর্তী মানে বল প্রয়োগ করার পরের যে অংশটা থাকবে ওই অংশের কি করব? ত্বরণ বের করব। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? তো চলো এখন আমরা একটু ম্যাথ গুলো দেখি। হ্যাঁ, ঘর্ষণ বল দিয়েও দেখবো, ঘর্ষণ বল ছাড়াও দেখবো, ঘর্ষণ বল না থাকলে কিভাবে সলভ করতে হয় আর ঘর্ষণ বল থাকলে কিভাবে সলভ করতে হয় সব দেখবো আমরা। আরেকটা কথা, ওই যে 3টা প্রসেসের কথা বলছি না, দেখবো ওই 3টা প্রসেসের মধ্যে মানে 3টা তো স্টেপ বলছি যে এটার পরে এটা, এটার পরে এটা, তো দেখবা ওই 3টা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস তোমার কাছে গতে যাবে। হয়তো তোমাকে বলবে যে প্রথম অংশে যেটুকু অংশের মধ্যে বল প্রয়োগ করা হয়েছে ওইটুকু অংশের ত্বরণ বের করো, হয়তো ধরো গতে চাইতে পারে, ঘতে গিয়ে অন্য কিছু জিজ্ঞাসা করলো, তাহলে ধরো তুমি প্রথমে ত্বরণ বের করছো, আমার প্রথম স্টেপ শেষ, তাহলে সেকেন্ড স্টেপ কি? ওই অংশের শেষ বেগ বের করা। তাহলে তুমি ঘতে গিয়ে তোমার প্রথম কাজই হবে ওই অংশের শেষ বেগ বের করা, এর পরের কাজ হচ্ছে ওই অংশের পরবর্তী অংশের কি বের করা? ত্বরণ বের করা। এই 3টা কাজ তোমাকে পর পর করতে হবে, ম্যাথ যাই আসুক না কেন। কথা বুঝতে পারছো? কারণ 3টা জিনিস ছাড়া আমরা ম্যাথ সলভ করতে পারবো না, আমাদের 3টা জিনিসের মান জানা থাকতেই হবে। বুঝছি? তো এটা মাথার মধ্যে সেট করো, প্রথম অংশের ত্বরণ, প্রথম অংশের শেষ বেগ, পরবর্তী অংশের ত্বরণ, শেষ। ওকে, তো চলো আমরা একটু কোশ্চেন দেখি কিছু। ধরো এই হচ্ছে একটা কোশ্চেন, এখানে ধরো ঘর্ষণ বল নাই, ঘর্ষণ বল ছাড়া একটা কোশ্চেন আমাদের সমাধান করব, এরপরে ঘর্ষণ বল থাকলে কি ধরনের ম্যাথ হইতে পারে এই জিনিসগুলো একটু আমরা দেখব। তো দেখো বলছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। বলছে 15 সেকেন্ড পর বেগ কত, এরপরে বলছে 20 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তো আমরা একটু সিনারিওটা আগে আঁকি। হ্যাঁ, এই সিনারিওটা একটু আঁকি আমরা। তো ধরো এটা হচ্ছে আমার একটা বস্তু, এটা হচ্ছে আমার একটা বস্তু, কত কেজি ভরের বস্তু? এই বস্তুর হচ্ছে 10 কেজি ভরের, 10 কেজি ভরের স্থির বস্তু, তার মানে এখানে তার বেগের মানটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এখানে বেগের মানটা 0 মিটার পার সেকেন্ড। তো এই বস্তুর উপর আমরা কি করছি? 100 নিউটন বল প্রয়োগ করছি, মানে প্রয়োগকৃত বল। আমরা এটাকে আমরা কি বলতেছি? প্রযুক্ত বল। আমাদের প্রযুক্ত বলকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করতাম, তাহলে এফ এর মানটা হচ্ছে কত? 100 নিউটন, প্রযুক্ত বল আমাদের। তো বলছে এই বলটা কত সেকেন্ড যাবত ছিল? 10 সেকেন্ড যাবত। ওকে, তাহলে এই যে বস্তুটার উপর ধরো এই যে এটা হচ্ছে সেই 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড যাবত এই প্রযুক্ত বলটা ছিল, এরপরে আর এই বলটা নাই। বুঝতেছো কথা? এরপরে এই 10 সেকেন্ড পরে, এই যে 10 সেকেন্ড এখানে, এই 10 সেকেন্ড পরে আর এই বলটা নাই এখানে। তাহলে দেখছো ওই কথার সাথে মিলে যাচ্ছে, দুইটা অংশ হবে, একটা অংশে বল প্রয়োগ করা থাকবে আর একটা অংশে বল প্রয়োগ করা থাকবে না। এই দুইটা অংশ নিয়ে আমাদের কাজ এখানে, যেটা চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে 3টা 4টা অংশ হইতো আমাদের, কিন্তু এখানে দুইটা অংশই হবে। ওকে, এবার বলছে 15 সেকেন্ড পরে বেগ কত এটা বের করতে। তাহলে দেখো 15 সেকেন্ড নিয়ে আমাকে কাজ করতে হবে, 15 সেকেন্ড। তাহলে দেখো অলরেডি আমার হিসেবের মধ্যে কি 10 সেকেন্ড চলে আসছে না? এই যে 10 সেকেন্ড, এটা কি আমার প্রথম অংশ, তাহলে কাজ করতে হবে কি 15 সেকেন্ড নিয়ে। তাহলে বাকি আছে কত? আর 5 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড আমার কি যে অংশে বল প্রয়োগ করছি ওটার মধ্যে পড়ে গেছে, তো বাকি যে 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ডটা কি করবে আমার? এই যে পরবর্তী অংশের মধ্যে পড়ে যাবে, এই যে 5 সেকেন্ড, 15 সেকেন্ড না? তো 10টা আমার এই অংশ, তাহলে বাকি থাকে কত? আর 5। তাহলে এই 5 কি পরবর্তী অংশের মধ্যে পড়ে গেছে। বুঝতেছো কথা? এখন আমাকে বলছে এই জায়গাটায়, এই জায়গাটায় বস্তুর বেগ কত এটা বের করে দাও। এই 15 সেকেন্ড পরে বস্তুর বেগটা কত হবে বের করে দাও। তাহলে আমরা আমাদের প্রসেসগুলো শুরু করি। কি প্রসেস? সর্বপ্রথম যে অংশে বল প্রয়োগ করছি ওই অংশের কি বের করব? ত্বরণ বের করবো। তো আমরা কি বলতে পারি? প্রথম 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে কি হবে? এফ ইকুয়ালস হচ্ছে কত? এম এ। যেহেতু ঘর্ষণ বল নাই এখানে, দেখো কোনো ঘর্ষণ টর্ষণ কোনো কিছু বলে না, এর জন্য ডিরেক্ট প্লেন ইকুয়েশন, এফ ইকুয়ালস হচ্ছে কত? এম এ। তাহলে এ সমান সমান কত হবে ভাইয়া? এফ ডিভাইডেড বাই হচ্ছে কত? এম। তাহলে এফ এর মান হচ্ছে কত? 100,
বস্তুর ভর হচ্ছে কত 10, তাহলে কত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই জায়গায় বস্তুর যে এ, সেই এ এর মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো কথা? ওকে, তোমার বারবার বলতেছি, শোনো, জিনিসটা মাথায় রেখো। তোমার মনে প্রশ্ন থাকতে পারে, আমার যে মেইন অ্যান্সারটা তো এই অংশে, আমার মেইন অ্যান্সারটা এখানে না, 15 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে। তার মানে এই 5 সেকেন্ড পরে বেগ বের করা মানেই তো 15 সেকেন্ড পরে বেগ বের করা। কারণ এই 5 সেকেন্ডকে তোমার ক্রস করতে হলে তো আগে 10 সেকেন্ড ক্রস করতে হবে। তাহলে আগে 10 সেকেন্ড ক্রস করলা, এখানে এসে 5 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ড পরে বেগ বের করলে কি হয়ে যাচ্ছে, 15 সেকেন্ড পরে বেগ হয়ে যাচ্ছে। তাহলে আমার কাজ করা উচিত কাকে কেন্দ্র করে, এই অংশটাকে কেন্দ্র করে, কিন্তু আমরা কাজ করতেছি কোনটাকে কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে, তাই না? কারণ দেখো, এটা নিয়ে তুমি যে আমরা এটা নিয়ে কাজ করব, কিন্তু যখন এটা নিয়ে কাজ করব, এখানকার আদিবেগটা আমার জানতে হবে না। ওই আদিবেগটা তো আমি জানি না, কারণ আদিবেগ ছাড়া তো ম্যাথ সলভ করা যাবে না। তাহলে এই অংশের যেটা আদিবেগ, সেটা তো আবার এই অংশের শেষ বেগ। তাহলে আমাকে এই অংশের শেষ বেগ বের করতে হবে, আর শেষ বেগ বের করার জন্য আমার ত্বরণ দরকার। এই জন্য দেখো, আগে ত্বরণ বের করতেছি না, এরপরে শেষ বেগ বের করব। ওই শেষ বেগটা কি হবে, পরবর্তী অংশের জন্য আদিবেগ হিসেবে কাজ করবে। পরে এই পরবর্তী অংশ নিয়ে আমরা কি করব, কাজ করব। বুঝতে পারছি? তো আমরা কি পেলাম, 10 মিটার পার সেকেন্ড ত্বরণ পেলাম। তাহলে এখন কি, এই অংশের শেষ বেগ লাগবে আমার, শেষ বেগ। তাহলে শেষ বেগ কত সেকেন্ড পর, 10 সেকেন্ড পর। তাহলে কি বলতে পারি, আবার 10 সেকেন্ড পর বেগ। তাহলে বলো, বেগের একটা নির্দিষ্ট সময় পরে বেগ অথবা একটা নির্দিষ্ট সরণ পরে বেগ বলতে আমরা কি বুঝি, শেষ বেগ ভি কে বুঝি, ভি এর মানকে বুঝি। তাহলে ভি এর সূত্র দুইটা, ইউ প্লাস এটি একটা, আর হচ্ছে ইউ স্কয়ার প্লাস কত 2as, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as, দুইটা। তো কি বলছি, যখন টাইম জানবো আমরা, বলো একটা নির্দিষ্ট সময় পরে বলবে, তখন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ব্যবহার করব। আর যখন একটা নির্দিষ্ট দূরত্ব পরে বলবে, তখন ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as, এটা ব্যবহার করব। তাহলে এখানে কি বলছে, সময়ের কথা বলছে, তাহলে এখানে কি হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস কত এটি। তাহলে আদিবেগের মান কত 0 প্লাস এর মান হচ্ছে কত 10 ইন্টু সময়ের মান হচ্ছে কত 10, 10 হচ্ছে কত 100 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে 10 সেকেন্ডে চলতেছে এখানে এসে বেগটা কি হয়ে গেছে 100 মিটার পার সেকেন্ড। এই যে এখানে এসে তার বেগটা 100। বুঝতেছো কথা? তার মানে এখানে কি বলতে পারি, আমরা কি বলতে পারি, যা কিনা পরবর্তী অংশের আদিবেগ। ওকে, এই কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবার আসো, তো আমাকে তো বলছে 15 সেকেন্ড পরে বেগ বের করতে। তাহলে 10 সেকেন্ডের কাজ আমি করে ফেলছি, বাকি আছে কি 5 সেকেন্ডের কাজ, তাই না? খুব সহজভাবে মাথায় রাখবা। নিউটন তার প্রথম সূত্রে কি বলছিল বলো তো? নিউটন তার প্রথম সূত্রে বলছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে দেখো, এখানে বল ছিল, বল প্রয়োগ করার পরে বস্তুটা গতিশীল হইতে এখানে এসে ওর বেগ কত হয়েছে 100 মিটার পার সেকেন্ড। 100 মিটার পার সেকেন্ড না? এখন বলো, এরপরে কি এর উপরে আর কোনো বল আছে? এখনো গতিশীল বস্তু, এবং এই 10 সেকেন্ড পরে এর উপরে আর কোনো বল নাই। তাহলে যদি আমরা প্রথম সূত্র মতে যাই, তাহলে কি হবে, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তাহলে এরপরে এর মধ্যে আর কোনো বল নাই, তার মানে এরপরে এ কিভাবে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। তার মানে এখানে সে যে আদিবেগটা আমরা পাইছি, এই আদিবেগ নিয়েই সে পুরো পথটা চলতে থাকবে, কারণ এরপরে তো তার মধ্যে আর কোনো বল নাই। তাহলে গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তার মানে 15 সেকেন্ড পর ওর বেগ কত 100, 20 সেকেন্ড পর ওর বেগ কত হবে 100 হবে, 30 সেকেন্ড পর ওর বেগ কত হবে 100ই হবে, কারণ এরপর আর কোনো বল নাই, ও সমবেগেই চলতে থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কথাটা কি লিখবো, এখানে কথাটা লিখবো, যেহেতু 10 সেকেন্ড পর বস্তুর ওপর কোনো বল প্রয়োগ হয়নি, তাই নিউটনের প্রথম সূত্র অনুসারে বস্তুটি 10 সেকেন্ড পর সমবেগে
চলতে থাকবে। তাহলে কি বলতে পারি, তাহলে 10 সেকেন্ড পরে বেগ যেই কথা, 15 সেকেন্ড পরেও বেগ কি একই কথা, কারণ এর পরে আর ওর মধ্যে কোনো ত্বরণ কাজ করবে না, সমবেগে চলতে থাকবে। আমরা কি বলতে পারি, সুতরাং 15 সেকেন্ড পর বেগ এটা মান কত হবে, 100 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা, এটা হচ্ছে অ্যান্সার। আর তুমি বলতে পারো ভাই আপনি তো তিনটা স্টেপের কথা বলছিলেন, প্রথম অংশের ত্বরণ, প্রথম অংশের শেষ বেগ, পরবর্তী অংশের ত্বরণ। তো আপনি দেখেন দুইটা বের করলেন, ত্বরণ বের করলেন আর শেষ বেগ বের করলেন, পরবর্তী অংশের ত্বরণ তো বের করলেন না। ভাই পরবর্তী অংশের ত্বরণ আমরা বের করেছি, দেখো এই যে কি সমবেগে চলতেছে না, সমবেগে বস্তু ত্বরণের মান কত, 0, এটা বের করছি আমরা। এটা না করে তার আমি এই অংশ করতে পারতাম না, এটা আমি বের করে ফেলছি। কিভাবে বুঝে ফেলছি, যে যেহেতু 10 সেকেন্ড পরে আর কোনো রকমের বল নাই বস্তুর উপরে, তার মানে সে কি করবে, সমবেগে চলতে থাকবে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল। বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কি প্রথম ম্যাথ, এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে? এবার আসো সেকেন্ড ম্যাথে। সেকেন্ড ম্যাথ কি বলছে, 20 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে চলো আমরা এখন সেকেন্ড ম্যাথটি একটু সমাধান করি। 20 সেকেন্ড পর, তাহলে বলো তো বস্তুর মধ্যে ত্বরণ আছে কত সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত, তাই না? 10 সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত বস্তুর মধ্যে ত্বরণ আছে, এরপরে কিন্তু বলও নাই ত্বরণও নাই। তাহলে কিভাবে চলছে সে, সমবেগে। তাহলে এখানে কয়টা অংশ হবে, দুইটা অংশই হবে। তাহলে এই যে এখানে আমাদের সেকেন্ড ম্যাথ এটা, হ্যাঁ, তাহলে এখানে এরকম দুইটা অংশই হবে। কিন্তু 20 সেকেন্ড যেহেতু বলছে, বল ছিল কত সেকেন্ড, বল ছিল 10 সেকেন্ড, তাহলে প্রথম অংশটা হবে 10 সেকেন্ডের, পরবর্তী অংশটা হবে কি বাকি 10 সেকেন্ডের। তার মানে এই যে এই অংশটুকু হচ্ছে কত, 10 সেকেন্ডের, এই অংশটুকু হচ্ছে কত, 10 সেকেন্ডের। যেটুকু বল প্রয়োগ হবে এইটুকু হবে একটা অংশ, আর বাকিটুকু হবে কি আরেকটা অংশ। এটা সব ম্যাথের জন্য। যদি এখানে 30 সেকেন্ড বলতো, তাহলে 10 সেকেন্ড হইতো প্রথম অংশটা, পরবর্তী 20 সেকেন্ড হইতো সেকেন্ড অংশটা। কথা বুঝতে পারছো? যদি 35 বলতো, 10 হইতো প্রথমটা, 25 হইতো পরেরটা। যতটুকুর মধ্যে বল সেটা হবে প্রথম অংশ, বাকিটা হবে আমাদের দ্বিতীয় অংশ, তাই না? তাহলে এখন আমাকে এই 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 20 সেকেন্ড আমি একসাথে হিসেব করতে পারছি না। কেন পারছি না? কারণ এখানে বল আছে, এখানে বল নাই। তাহলে এখানে ত্বরণ হবে একরকম, এখানে ত্বরণ হবে কি আরেক রকম। তাহলে দুইটা নিয়ে আমাকে আলাদা আলাদা ভাবে হিসেব করতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এখানে বেগের মান কত, এখানে বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর প্রথম ম্যাথ থেকে পাইছি। এখানে বেগের মান কত, 100 মিটার পার সেকেন্ড, এবং এখানে ত্বরণের মানটা হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এখানে শেষে কিভাবে চলছে, সমবেগে। বুঝতে পারছো কথা? এখানে শেষে কি করছে, সমবেগে চলছে। তাহলে এখন এই ম্যাথটা যখন করতে যাব আমি, তখন কিন্তু ধরো ডিরেক্ট এই সেকেন্ড ম্যাথ আসছে, তখন কিন্তু এই যে বাংলা ব্যাখ্যা যতটুকু লিখছিলাম ওই পর্যন্ত তোমাকে ম্যাথ করতেই হবে। মানে এটা ছাড়া তুমি সলভ করতে পারবা না। কারণ এই যে এটার মান তুমি পাইলা কই থেকে, এই যে এটা যে সমবেগে চলতেছে তুমি পাইলা কই থেকে। এই যে বাংলা কথা, যে 15 সেকেন্ড পরে বেগ 100 মিটার পার সেকেন্ড, এটার আগ পর্যন্ত যে কতটুকু লিখছিলাম ওই পর্যন্ত তোমাকে ম্যাথ করতে হবে, তাছাড়া তুমি সেকেন্ড ম্যাথ সলভ করতে পারবা না। বুঝতে পারছি কথা? ওইটুকু তোমাকে করতেই হবে। ওকে, তাহলে ওইটুকু ধরো আমরা করছি, যেহেতু আমরা আগের ম্যাথে করছি, তাহলে এই ভ্যালুগুলো আমাদের জানা। তাহলে এই 10 সেকেন্ডের জন্য আমাকে এস বের করতে হবে, এই 10 সেকেন্ডের জন্য আমাকে এস বের করতে হবে। আমরা কি বলতে পারি, প্রথম 10 সেকেন্ডে, তাহলে বলো প্রথম 10 সেকেন্ডের জন্য আদি বেগ ইউ এর মান কত, 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ এর মান কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ বেগ ভি, এটার মান কত, 100 মিটার পার সেকেন্ড। এরপরে কি ভাইয়া, এরপরে হচ্ছে সময়টি, এটা মান হচ্ছে কত, 10 সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা 4টা মান জানি, বাকি আসে শুধু এসি। তাহলে এস এর সূত্র আছে কয়টা, 2টা, ইউটি প্লাস হাফ এডি স্কয়ার একটা, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি, এটা একটা। দেখো এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা, কারণ তুমি এর মানও জানো, তুমি ভি এর মানও জানো। এই দিয়ে এ ব্যবহার করলে ইউটি প্লাস হাফ এডি স্কয়ার দিয়ে এস এর মানটা বের করে ফেলবা, আর যদি ভি ব্যবহার করো তাহলে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি, এটা দিয়ে এস এর মান বের করো, তোমার ইচ্ছা। তাহলে কি বলতে পারি, সুতরাং s1 এটা সমান কত, ধরো ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার দিলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউ এর মান 0, তাহলে 0 ইনটু টি পুরাটা কত হয়ে যাবে, 0 প্লাস হাফ ইনটু এর মান 10, এরপরে 10 এর উপর স্কয়ার। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 5, 10 10 হচ্ছে 100, তার মানে এখানে আসবে কত, 500 মিটার। তুমি চাইলে
এটা ব্যবহার না করে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি এটাও ব্যবহার করতে পারতাম, তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই 10 সেকেন্ডের এস পেয়ে গেছি। এবার কি আমরা পরবর্তী 10 সেকেন্ড নিয়ে কাজ করব। তাহলে আমরা কি লিখবো এখন, পরবর্তী 10 সেকেন্ডে কি সমবেগে চলছে, তাহলে সমবেগ ভি, এটার মান হচ্ছে কত 100 মিটার পার সেকেন্ড, আর ওখানে যে সময়টা লাগছে টি, সেই টি এর মানটা হচ্ছে কত ভাইয়া, টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড। যেহেতু 20 সেকেন্ড বলছিল 10 আর 10, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমাদের এস টু সমবেগে কত ভি ইন্টু হচ্ছে কত টি, তাহলে 100 ইন্টু হচ্ছে কত 10 সমান 1000 মিটার। বুঝতেছো কথা, এই যে 1000, তাহলে তো 20 সেকেন্ড বের করতে বলছে, তাহলে এই 10 আর এই 10 এখন আমার কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং 20 সেকেন্ডে মোট এস ইকুয়ালস টু কত, s1 প্লাস s2, তাহলে কত ভাইয়া, ওইটা হচ্ছে 500 প্লাস হচ্ছে কত 1000 সমান 1500 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতেছো কথা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথ। এই ম্যাথে হচ্ছে কোনো ঘর্ষণ বল নাই, খুবই সহজভাবে এটা হয়ে গেছে, মানে ক্যালকুলেশনটা একটু আমাদের কম করা লাগছে। বুঝতেছি কথা। তো চলো এখন আমরা দেখবো যদি আমাদের ঘর্ষণ বল থাকে তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা বা ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটি একটু দেখবো। চলো, সেম আর একটা সিনারিও আমরা চিন্তা করছি যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। এটা ছিল কি আমাদের ওই আগে মাত্র যে ম্যাথটা করলাম, কিন্তু এবার দিয়ে দিছে তলের ঘর্ষণ বল 10 নিউটন। এবার দিয়ে দিছে তোমাকে তলের ঘর্ষণ বল 10 নিউটন, আগে যেটা দেয়া ছিল না এবার দিয়ে দিছে। তো এখন পুরো ম্যাথটা আমাকে কি করতে হবে, সূত্রগুলো সব চেঞ্জ হয়ে যাবে, আগের মতো আর আমি করতে পারবো না। যদি ঘর্ষণ বল না থাকে তাহলে যা করছো এই এরকম ভাবে, এবার ঘর্ষণ বল থাকলে কিভাবে করতে হবে এই জিনিসটা আমরা একটু দেখবো। ওকে, চলো তাহলে বলো, বল প্রয়োগ করছি কত সেকেন্ড, এখানে 10 সেকেন্ড না, 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছি। তাহলে আমাদের যে প্রথম অংশটা হবে সেটা হবে কি 10 সেকেন্ডের, আর বাকিটা হবে পরবর্তী অংশ। তার মানে 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে ত্বরণ হবে একরকম, আর 10 সেকেন্ডের পরে ত্বরণ হবে কি আরেক রকম। বুঝতে পারছি কথা। আমরা একটু সিনারিওটা আগে আঁকি। হ্যাঁ, আমি একটু সিনারিওটা আঁকি। তাহলে এই হচ্ছে বস্তুটা, এই হচ্ছে বস্তু। হ্যাঁ, বস্তুর ভর হচ্ছে কত 10 কেজি। এর উপর আমরা কি করছি, এফ ইকুয়ালস টু কত 100 নিউটন বল প্রয়োগ করছি। এই যে 100 নিউটন বল প্রয়োগ করছি, স্থির বস্তু ছিল, তার মানে এখানে বেগের মান হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। তাহলে বলো এই বলটা কত সেকেন্ড যাবত ছিল 10 সেকেন্ড। তাহলে এই যে প্রথম যে অংশটা আমার হবে এই অংশটা হচ্ছে এই যে 10 সেকেন্ডের, এই পরবর্তী অংশটা হচ্ছে কি আমার ত্বরণ আরেক রকম। তার মানে এইটুকু হচ্ছে আমার আরেকটা, 10 সেকেন্ডের পরে এটা হচ্ছে আমার আরেকটা অংশ। তাহলে এইটুকু হচ্ছে আমার প্রথম অংশ, আর এর পরে হচ্ছে আমার আরেকটা অংশ। এখানে আবার আরেকটা জিনিস বলা আছে, সেটা কি ঘর্ষণ বল, ছোট হাতের এফ, এটার মান হচ্ছে কত 10 নিউটন। ওকে, এবার প্রথম প্রশ্ন আমাকে কি বলছে যে 15 সেকেন্ড পর বেগ কত, 15 সেকেন্ড পর বেগ। তাহলে বলো দুইটা অংশ তো, তাই না, দুইটা অংশ না, তাহলে একটা অংশ কি 10 সেকেন্ডের যেখানে বল আছে, বাকি থাকলো আর কয় সেকেন্ড, 5 সেকেন্ড। আমার সেকেন্ড যে অংশটা হবে, এই অংশটা হবে কত, এই যে 5 সেকেন্ডের, এই যেটা হচ্ছে 5 সেকেন্ডের। বুঝতে পারছো কথা, এটা হচ্ছে 5 সেকেন্ডের। তাহলে এখন আমাদের ওই শুরুর কাজ কি, প্রথম অংশের কি করতে হবে ত্বরণ। তাহলে এখন আমরা লিখি, তাহলে প্রথম 10 সেকেন্ডে, এখন বলো ঘর্ষণ বল আছে, তাহলে এখন কি করতে হবে, এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত এম এ, এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ সমান কত হবে, এফ মাইনাস এফ ডিভাইড হচ্ছে কত এম। তাহলে এফ এর মান হচ্ছে কত 100 মাইনাস 10, এম এর মান হচ্ছে কত 10, তাহলে এটা মান আসবে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে এই অংশে যে ত্বরণটা কাজ করতে সেই ত্বরণের মানটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তা আমার প্রথম কাজ শেষ। পরের কাজ কি, পরবর্তী অংশে ওই অংশেরই শেষ বেগ বের করা, ওই অংশের শেষ বেগ মানে 10 সেকেন্ড পরে যে বেগটা, এই বেগটা আমাকে বের করতে হবে। তার মানে কি বলতে পারি, সুতরাং 10 সেকেন্ড পর বেগ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে 0 যেহেতু স্থির বস্তু ছিল, এর মান 9, টাইমের মান হচ্ছে কত 10, তাহলে এটা আসবে কত 90 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে এসে তার বেগের মানটা হয়ে গেছে কত 90 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি। তাহলে এই বেগটাই পরবর্তী অংশের জন্য কি হিসাবে কাজ করবে, আদি বেগ হিসাবে। তাহলে আমরা লিখি যা কিনা পরবর্তী অংশের
পরবর্তী অংশের আদি বেগ। ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আসো, দেখো এখন কিন্তু বস্তুটা আর সমবেগে পরবর্তী অংশে যাবে না। দেখো এখানে ঘর্ষণ বলের কথা বলে দেওয়া আছে না, ঘর্ষণ বল। আগে তো ঘর্ষণ বল ছিল না। এখন এই ঘর্ষণ বলটার বিষয়টা এমন না যে তুমি যতটুকু অংশে বল প্রয়োগ করছো শুধু ততটুকু অংশের মধ্যেই আছে, বিষয়টা তো এরকম না। পুরো তলটার মধ্যে তোমার ঘর্ষণ বলের মানটা হচ্ছে কত? 10 নিউটন। তার মানে এখানে যদি ঘর্ষণ বল থাকে, এখানেও কি আছে? আমার ঘর্ষণ বল আছে। তাহলে এখন কিন্তু বস্তুর উপর আর প্রযুক্ত বলের মানটা কিন্তু, বা ওই যে একদম টোটাল যে বলটা, সেই বলের মানটা কিন্তু 0 না। কথা বুঝতে পারছো? এখন কিন্তু বস্তুর উপরে একটা বল কাজ করতেছে। তো এটা কিন্তু নিউটনের প্রথম সূত্রকে এখন আর মেনে চলবে না। নিউটন বলছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে এখন কিন্তু বস্তুর উপর বল কাজ করবে। সেই বলটা কত? এই 10 নিউটন ঘর্ষণ বল। তাহলে এখন কিন্তু তুমি বলে দিতে পারবা না যে এখানে বস্তুটা কি করতেছে? সমবেগে চলতেছে। এটা কিন্তু এখানে বলে দেওয়া যাবে না। বুঝতে পারছি কথা? তাহলে এখন এটা তো পাইছি, তাহলে আমার কাজ আরেকটা করতে হবে। সেটা কি? পরবর্তী অংশের কি করতে হবে? ত্বরণ। তাহলে এখানে কি লিখবো? পরবর্তী অংশে। এখন পরবর্তী অংশে আমরা কি বলতে পারি? পরবর্তী অংশে আমার কোন সূত্র খাটবে? পরবর্তী অংশে ত্বরণ, ত্বরণ এ প্রাইম হলে, এ প্রাইম হলে, বুঝতে পারছো কথা? যেহেতু একটা এ ধরছি আমরা, পরবর্তী অংশের ত্বরণটাকে আমরা এ প্রাইম ধরলাম। তাহলে এখানে কি হবে? এফ মাইনাস এফ ইকুয়ালস টু কত? এম এ প্রাইম, তাই না? এখন বলো তো, এই 10 সেকেন্ড পরে কি বস্তুর উপর আর কোনো বল আছে? প্রযুক্ত বল নাই। তাহলে আমার যে এফ, সেই এফ এর মানটা হচ্ছে কত? 0। কিন্তু ওই পথের মধ্যে কিন্তু ঘর্ষণ বল এখনো কাজ করতেছে। তাহলে এই ছোট হাতের এফ এর মানটা কত? 10 ইকুয়ালস টু কত? 10 ইন্টু এ প্রাইম। তাহলে এ প্রাইম এটা মান কত আসবে? -10 ডিভাইড বাই 10 -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই জায়গায় যে এটা এখন কাজ করতেছে সেই মানটা হচ্ছে কত? -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই পর্যন্ত তোমাকে ম্যাথ করতেই হবে, না করে তুমি কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না। এটুকু তোমাকে করতেই হবে। বুঝতে পারছো কথা? না স্যার তোমার পক্ষে অন্য কোনো ম্যাথের অ্যান্সার দেওয়া সম্ভব না। বুঝছো? এবং কি বললাম, এর মধ্যে যে কোনো একটা, 3টা কাজের মধ্যে যে কোনো একটা কাজ তোমার কাছে গতে চেয়ে বসবে। এবং ম্যাক্সিমাম ম্যাথে এটা চাই যে যে অংশে বল প্রয়োগ করেছে ওই অংশের ত্বরণটা বের করো, মানে এই অংশ, এইটুকু চাই তোমার কাছে। বুঝতে পারছো কথা? তা তুমি যখন ঘ করবা, তোমার স্টার্টিং কিন্তু হবে এখান থেকে এই পর্যন্ত। এরপরে যেটা অ্যান্সার বলবে সেটা, কারণ তুমি এই পর্যন্ত না এসে কোনো ম্যাথে টাচই করতে পারবে না। যেমন ধর এখানে বলছে 15 সেকেন্ড পরে বেগ কত। তাহলে এই 15 সেকেন্ড পর বেগ মানে কি? এই যে এই 5 সেকেন্ড পরে বেগ, এই অংশের 5 সেকেন্ড পরে বেগ যেই কথা, 15 সেকেন্ড পরে বেগ কি একই কথা? মানে 10 সেকেন্ড তুমি প্রথমে ক্রস করলা, তাহলে এখানে 10 সেকেন্ড গেছে, এখানে 5 সেকেন্ড ক্রস করলো, তাহলে টোটাল কত সেকেন্ড হলো? 15 সেকেন্ড হলো। যখন তুমি এই অংশ নিয়ে কাজ করতে যাবা, তখন তো তোমার এই অংশের আদিবেগ লাগবেই। আদিবেগ ছাড়া ম্যাথ করতে পারবা? সম্ভব না। তাহলে এটার যেটা আদিবেগ, এটা কি আগের অংশের শেষ বেগ। আবার ওই শেষ বেগ বের করতে হলে তোমাকে ওই অংশের ত্বরণ বের করাই লাগবে, কারণ ত্বরণ ছাড়া আবার ওই অংশের শেষ বেগ তুমি বের করতে পারবা না। এই জন্য 3টা কাজ তোমাকে করতেই হবে, তাছাড়া তুমি ম্যাথ সলভ করতে পারবা না। ওকে, এবার আমরা আমাদের আসল ম্যাথের কাছে এসে বলছে 15 সেকেন্ড পরে বেগ কত। তাহলে এই যে 10 সেকেন্ড তো শেষ, এবার এই 5 সেকেন্ড পরে যে বেগটা, সেই বেগটাই তো হবে কি আমার 15 সেকেন্ড পরে বেগ। তা আমরা কি বলতে পারি? সুতরাং 5 সেকেন্ড পর বেগ ভি, এটা সমান কত? ইউ প্লাস কত? এটি। যেহেতু আগে একটা ভি ধরছি, তার জন্য এটাকে ভি প্রাইম দিলাম, এটাকে ইউ প্রাইম দিলাম, এটাকে এ প্রাইম দিলাম, এটাকে টি প্রাইম দিলাম, যেহেতু সব আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমার এই অংশ, তারপর এই অংশের আদিবেগের মান কত? 90। এই যে এই অংশের আদিবেগ কিন্তু 90। এখন কিন্তু আর ইউ এর মান এখানে 0 বসায় দেওয়া যাবে না, এই অংশ না। তাহলে এই অংশের আদিবেগের মান হচ্ছে কত? 90। তাহলে এই ইউ এর জায়গায় বসবে কত? 90 প্লাস এ প্রাইমের মান কত? -1, আর টাইমের মান হচ্ছে কত? 5। তাহলে এখান থেকে মান পাবো কত? 85 মিটার পার সেকেন্ড। বুঝছো? তার মানে 15 সেকেন্ড পরে বস্তুর যে বেগটা পাবো, সেই বেগের মানটা হবে কত? 85 মিটার পার সেকেন্ড। এই যে এই পর্যন্ত ম্যাথ করে ফেলছো না, দেখবে পরের ম্যাথগুলো একদম তুরিতে হয়ে যাবে, সময় লাগবে না। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ, এইটুকু বের করলে ম্যাথ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে এই যে 5 সেকেন্ড পরে যে বেগ, অর্থাৎ এই 5 সেকেন্ড পরে বেগ মানে হচ্ছে কি 15 সেকেন্ড পরে বেগ, তার মানটা আসতো কত? 85 মিটার পার সেকেন্ড। বলতে পারো ভাইয়া বেগ কমে গেল কেন? বেগ তো কমবেই, তুমি তো আর 10 সেকেন্ড পরে বল প্রয়োগ করো না, ওখানে তো ঘর্ষণ বল কাজ করতেছে। ঘর্ষণ বলের কাজ কি? বাধা দেওয়া না? তো বাধা দিয়ে সে কি করবে? বেগটাকে কমাই দিবে না? এই জন্য দেখো বেগটা কমে গেছে। বুঝছো? এখন ধরো তোমাকে প্রশ্ন এখানে 10 সেকেন্ড 15 সেকেন্ড না বলে 15 সেকেন্ড না বলে ধরো 20 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, তখন চেঞ্জটা কোথায় আসতো? একটু পজ করে ভাবো তো, যে চেঞ্জটা শুধু এই জায়গায় আসতো।
ভাবছো চেঞ্জটা কোথায় আসতো? এই যে টি, এই টি এর মানটা শুধু এখানে কত হয়ে যেত? 10 হয়ে যেত, কারণ 20 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে না। তাহলে 10 সেকেন্ডের একটা অংশ হবে, পরবর্তী 10 সেকেন্ডের কি হবে? আরেকটা অংশ হবে। তাহলে এটা তখন 5 সেকেন্ড না হয়ে কি হইতো? 10 সেকেন্ড হইতো। তখন এই টি এর মানটা এখানে কত হয়ে যেত? 10 হয়ে যেত। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? হ্যাঁ, ওকে ফাইন। চলো এবার আমি পরবর্তী অংশে, পরবর্তী ম্যাথে যাই আমরা। পরবর্তী ম্যাথে কি বলছে? বলছে 20 সেকেন্ড পরে বেগ কত হবে? 20 সেকেন্ড পরে 20 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে এস এর মান বের করতে বলছে। তাই আমরা সেম ভাবে আগের মতো 20 সেকেন্ড, তাহলে এবার কি হবে? দুইটা অংশ হবে। তাহলে 10 সেকেন্ড যে বলছিল, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা অংশ, আর পরবর্তী বাকি থাকলো 10 সেকেন্ড, তাহলে পরবর্তী অংশটা হবে কি আমাদের 10 সেকেন্ডে। এখন তো আমাদের কাজ শেষ, এখন খালি ঘাটাঘাট ম্যাথ হবে। তাহলে এখানে বেগের মান ছিল কত? 0 মিটার পার সেকেন্ড। এর মান ছিল কত? 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে বেগের মান ছিল কত? 90 মিটার পার সেকেন্ড। আর এখানে এর মান ছিল কত? -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ম্যাথ করতে হলে কিন্তু তোমাকে -1 পর্যন্ত ত্বরণটা বের করতে হবে, তাছাড়া তুমি কিন্তু পরবর্তী অংশে এই 20 সেকেন্ডের এস বের করতে পারবা না, ওইটুকু করতে হবে। এই জন্য বলছি ওই তিনটা কাজ তোমার একদম পর পর করে ফেলতে হবে। বুঝতে পারছো কথা? যার মধ্যে যে কোনো একটা হয়তো গতে চাবে, গতে করে ফেলবা, বাকিটা এসে ঘতে করবা। ওকে, তাহলে এখন বলো, তাহলে সব জানা, এখন খালি এস এর সূত্র দিব আমরা। তাহলে বলো এইটুকু নিয়ে কি করতে হবে? আলাদা এস বের করতে হবে, এইটুকু নিয়ে আলাদা এস বের করতে হবে। তাহলে বের করি আমরা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে কি প্রথম 10 সেকেন্ডে, বলো প্রথম 10 সেকেন্ডে ইউ আছে, এ আছে, ভি আছে। তাহলে ইউ এর মান হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। এর মান কত? 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভি এর মান কত? 90 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে আমাদের যে টি, টি এর মানটা হচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে? সুতরাং s1 এটা সমান কত? ইউটি প্লাস কত? হাফ এটি স্কয়ার। এখানে চাইলে তুমি যেহেতু ভি আছে যে সেম ভাবে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতা, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই, ওইটা দিয়ে বের করতে পারতা, কোনো সমস্যা নেই। তাহলে আদি বেগের মান 0, তাহলে ইউটির মান কত হয়ে যাবে? 0 প্লাস হাফ, এখানে এর মান হচ্ছে কত? 9, টি এর মান হচ্ছে কত? 10, তার উপর স্কয়ার। তাহলে এটা কাটলে 4.5, এখানে হচ্ছে কত? 100, তার মানে এটা মান আসবে 450 মিটার। ওকে, এবার পরবর্তী অংশে আমরা কি বলতে পারি? পরবর্তী অংশে বলো, পরবর্তী অংশের যে ইউ, সেই ইউ এর মানটা কত? এই যে এই অংশে শুরু হয়েছে কত? এখানে। তাহলে এখানে বেগের মান কত? 90। তাহলে এই 90টা এই অংশের জন্য কি হিসেবে কাজ করবে? আদি বেগ হিসেবে কাজ করবে, যেটা এই অংশের শেষ বেগ ছিল। পরবর্তী অংশের জন্য এটা আদি বেগ। তাহলে এখানে ইউ, এই যে ইউ প্রাইম দিলাম, এটার মান হচ্ছে কত? এখানে 90 মিটার পার সেকেন্ড। এর মানটা কত? এর মান হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে এ প্রাইম দিলাম। আর যে টি, সেই টি এর মানটা হচ্ছে কত? 10 সেকেন্ড। যেহেতু 20 সেকেন্ড নিয়ে কাজ করতে বলছে, 10 সেকেন্ড হয় বল প্রয়োগ করছি, বাকি 10 সেকেন্ড থেকে যাবে। যদি 30 সেকেন্ড বলতো, তাহলে 10 সেকেন্ডে বল আছে, তাহলে 10 সেকেন্ড হইতো একটা অংশ, বাকি 20 সেকেন্ড হইতো আরেকটা অংশ। তখন এখানে টি এর মান আমরা কত ব্যবহার করতাম? 20 ব্যবহার করতাম। বুঝতে পারছো কথা? তখন আমরা 20 ব্যবহার করতাম। তাহলে এটা পাইলাম আমরা। ওকে, এবার তাহলে আমরা সূত্র দিই। তাহলে ইউ জানি, এ জানি, টি জানি। ইউ এ টি, এখানে কিন্তু ভি জানি না। তাহলে এখানে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? এটা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা ভি এর মানটা জানি না। তাহলে s2 দিলাম এটাকে। তাহলে ইউ প্রাইম, এটাকে টি প্রাইম দিই। হ্যাঁ, ইউ প্রাইম, টি প্রাইম, এ প্রাইম, টি প্রাইম স্কয়ার। তাহলে এখানে কত হবে? 90 ইন্টু হচ্ছে কত? 10 প্লাস হাফ ইন্টু -1 ইন্টু 10 এর উপরে স্কয়ার। তাহলে এখানে কত হবে? গুণ করলে হচ্ছে 9 10 90, তার মানে 900। আর ওখানে 100, 100 কে হাফ দ্বারা কাটলে 50, তাহলে এখানে হবে -50। তাহলে এটা মান আসতেছে 850 মিটার। আমাকে বলছে 20 সেকেন্ডে এস বের করো। আমরা কি বলতে? সুতরাং 20 সেকেন্ডে এস ইকুয়ালস টু s1 প্লাস s2। ঠিক আছে, তাহলে s1 এর মান কত? s1 এর মান হচ্ছে 450, s2 এর মান হচ্ছে 850। তাহলে এটা হবে 1300 মিটার। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? আমি এখানে কিন্তু এই পরিচয়গুলো লিখি নাই, তোমরা কিন্তু পরিচয়গুলো লিখবা। হ্যাঁ, এখানেও পরিচয়গুলো লিখবা। ঠিক আছে, তো এই হচ্ছে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। শেষ, বললাম না, ওই এ পর্যন্ত বের করলে পরে খালি সূত্র ফেলবা আর ম্যাথ করবে, আর কিছুই করা লাগবে না। ওকে, এবার আসো পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথ তোমাকে কি বলছে? পরবর্তী ম্যাথ তোমাকে বলছে যে বস্তুর মোট কত দূর অতিক্রম করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে না, ভাইয়া আগের ম্যাথে এই দুইটা প্রশ্ন কেন দেন নাই?
এই যে মোট কত দূরত্ব অতিক্রম করবে, মোট কত সময় পর থেমে যাবে, এই দুইটা প্রশ্ন আগের প্রশ্নে দেন নাই কেন? কারণ ভাই আগের প্রশ্নের ক্ষেত্রে দুইটা প্রশ্ন খাটবেই না, কারণ ও তো সমবেগে চলতেই থাকবে, ও কি কখনো থামবে? তাহলে ওর ক্ষেত্রে কি আর মোট অতিক্রান্ত দূরত্ব হবে? ওর 10 সেকেন্ড পরে তার কোনো বলই ছিল না, কারণ ও সমবেগে চলতেই থাকবে, তাহলে ওর তার মোট অতিক্রান্ত দূরত্ব বলে কিছু থাকবে না। আর ওখানে তো থামবেই না সে, তাহলে না থামলে পারে এখানে কি কত সময় পর থেমে যাবে, এই কথার কোনো মানে আছে? মানে নেই। এই জন্য আগে যে ম্যাথটা আমরা সলভ করছি ওইটার ক্ষেত্রে এই প্রশ্ন আর এই প্রশ্ন খাটে নেই, শুধু এই দুইটা, এরকম দুইটা খাটবে, কারণ ও তো থামবেই না, ও তো চলতেই থাকবে সবসময়। বুঝতে পারছো কথা? হ্যাঁ, এবার দেখো কি বলছে। এবার বলছে যে বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করে, মোট কত দূরত্ব। তাহলে দেখো যেহেতু 10 সেকেন্ড পরে ওর মধ্যে মন্দন কাজ করছে, মন্দন কাজ করছে না, তো মন্দন কি করবে, ওর বেগটাকে কমাইতে থাকবে, তাহলে কমাইতে 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 একটা সময় বেগটাকে 0 করে ফেলবে, আর ওখানে ও থেমে যাবে। তো বলছে ওই যে যেখান থেকে যাত্রাটা শুরু করছিল আর যেখানে গিয়ে সে থামলো, যেখানে গিয়ে থামলো এই মধ্যবর্তী দূরত্বের মান বের করো। এটাই তো মোট অতিক্রান্ত দূরত্ব, শুরু করছে যেখানে আর থামছে যেখানে। থেমে যে যাবে এটা বুঝলাম কিভাবে, কারণ ওই যে বাধাদানকারী বল ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল তোর বাধা দিতে 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 একটা সময় কি করবে, থামাই ফেলবে। বুঝতে পারছো কথা? তাহলে এখানে আমাদের 3 নম্বর যে কোশ্চিনটা, 3 নম্বর কোশ্চিন, এখানেও কি আমার দুইটা অংশ। এটা হচ্ছে কি আমার প্রথম 10 সেকেন্ড, এখানে আদি বেগের মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণের মান হচ্ছে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে বেগের মান হচ্ছে 90 মিটার পার সেকেন্ড। এখানে কত সময় পর থামবে এটা আমি জানি না, তার জন্য এখানে টাইমের মান আমরা দিব না, যেহেতু জানি না কত সময় পর থামবে। কিন্তু এখানকার একটা জিনিস জানি, সেটা কি ছিল, এর যে এ প্রাইম এটার মান ছিল -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এখানে আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি বলতো, তার শেষ বেগের মান। কারণ যেহেতু এখানে মন্দন কাজ করতেছে এবং বাধাদানকারী বল ছিল, যার কারণে তো মন্দন কাজ করতেছে, তার মানে তো একটা সময় গিয়ে ও থেমে যাবে। আমাকে তো ওইটাই বের করতে বলছে যে একদম শুরু থেকে কোথায় গিয়ে থামবে। ইনডিরেক্টলি তাই বলছে না, মোট অতিক্রান্ত দূরত্ব বের করা মানে কি, তাই তো বুঝাইছে যে শুরু থেকে একদম কোথায় গিয়ে সে থামবে। তাহলে থেমে তো যাবে একটা সময়, তার মানে তার শেষ বেগের যে মানটা, সেই শেষ বেগের মানটা হবে এখানে 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো কথা? তাহলে বলছে টোটাল এস এর মানটা এখন বের করে দাও। তাহলে সেম ভাবে আমরা কি লিখবো, প্রথম 10 সেকেন্ডে, এই প্রথম 10 সেকেন্ডের এস তো আমরা আগের ম্যাথে বের করছি, আগের ম্যাথে এস বের করলাম না, প্রথম 10 সেকেন্ডে সেই এসটা কি ছিল, এস লিখে দিলাম, এটা ছিল মানে 450 মিটার। এটা আমরা প্রিভিয়াস ক্যালকুলেশন থেকে পাইছি, এটা তোমরা ওখানে আবার করে ফেলো। এবার কি পরবর্তী পথে, তাহলে পরবর্তী পথে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এর মান কত, এ প্রাইম -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর যে ভি, সেই ভি এর মানটা হচ্ছে কত, ও সরি ইউ তো 90, সরি ইউ এর মান হচ্ছে কত, 90 মিটার পার সেকেন্ড। এই যে পরবর্তী অংশের জন্য 90 মিটার পার সেকেন্ড, এর মান হচ্ছে কত, -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ভি এর মানটা হচ্ছে কত, 0 মিটার পার হচ্ছে কত সেকেন্ড। ওকে, এখন আমাকে এখান থেকে এস এর মান বের করতে হবে। যেহেতু 3টা ভ্যালু আমরা জানি, তাহলে অবশ্যই বের করতে পারবো। কিন্তু দেখো তুমি নর্মাল যে এস এর সূত্র জানো, দেখো দুইটা সূত্রের মধ্যেই টি আছে, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত, টি, ইউটি প্লাস হাফ এডি স্কয়ার, দুইটার মধ্যে কি আছে, টি আছে। তাহলে এখানে আমাদের কাছে কি নাই, টি নাই, তাহলে ওই দুইটা সূত্রের একটা এখানে অ্যাপ্লাই হবে না। তাহলে এস আছে, এরকম সূত্র আছে কোনটা বলো তো, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as। তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as, এটা হচ্ছে কত a প্রাইম। তাহলে এখানে কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়ালস টু কত 2a প্রাইম ইনটু s। আমার দরকার কিসের মান, s এর মান, তার মানে কি বলতে পারি, s ইকুয়ালস টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড হচ্ছে কত 2a, যেহেতু s দরকার না, তাহলে 2 এটার নিচে ভাগ, এখানে এই a প্রাইম। তাহলে ভি এর মান কত 0 মাইনাস ইউ এর মান হচ্ছে কত 90, এটার উপরে স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু -1। ওকে, তাহলে 0, এটা তো 0 স্কয়ার হয়ে 0 হয়ে গেল, মাইনাস 9 9 81, তাই না, 81, তার মানে এখানে মাইনাস হচ্ছে 8100 ডিভাইড বাই হচ্ছে -2, তার মানে আসবে 4050 মিটার। ওকে, 4050, এটাই আসার কথা, হ্যাঁ এটাই আসবে। তাহলে -4000, মাইনাস কেটে গেল, তাহলে শুধুমাত্র 81 ভাগ 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এস এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। এটাকে আমরা এস প্রাইম দিই, যেহেতু আগে একটা এস আমরা বের করছি, এটাকে এস দাও, এটাকে এস দাও, আর এটাকে এস প্রাইম দাও, তাহলে এস প্রাইমের মান হচ্ছে কত 4050, ঠিক আছে। আর আগে গেছে কত 450, এই যে প্রথম 10 সেকেন্ডে গেছে কত 450,
450 গেছে না, আর পরে গেল কত, এই পরবর্তী অংশে এসে গেল কত 4050। আমরা এখানে লিখি সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব এটা মান কত হবে 450 প্লাস 4050 সমান সমান 4500 মিটার। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে অ্যান্সার, যে 4500 টোটাল অতিক্রান্ত দূরত্ব তার। ওকে, এই হচ্ছে ম্যাথ। এবার দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে, বস্তুটি মোট কত সময় পর থেমে যাবে। ও যে থামলো, এবার বলছে তার টোটাল টাইমটা বের করে দাও, টোটাল টাইমটা। তা আমার চিত্রতে এটাই হবে, যেহেতু মোট কত সময় পর থেমে যাওয়ার কথা বলছে, তাহলে 4 নম্বরের জন্য চিত্র আমার কি হবে, এই যে এটাই হবে, সেম চিত্রটাই তোমার হবে। হ্যাঁ, তাহলে এটার জন্য আমরা 4 নম্বরের জন্য আবার এই সেম চিত্রটাই আঁকলাম, মোট কত সময় পর থেমে যাবে। তাহলে এখানে টোটাল কত টাইম লাগবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে এইটুকু টাইম তো আমি জানি, সেটার মান হচ্ছে কত 10। তাহলে এইটুকুর টাইমটা বের করলেই তখন হয়ে যাচ্ছে, তাই না? এই যে এইটুকুর টাইমটা যদি বের করি তাহলেই তো হয়ে যাচ্ছে। আমরা কি বলতে পারি, প্রথম অংশে টি সমান হচ্ছে কত 10 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি, পরবর্তী অংশে ইউ এর মান কত 90 মিটার পার সেকেন্ড, এর মান হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ভি এর মানটা হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? তা আমাকে টি বের করতে হবে, টি। তা আমরা এর সূত্র কি জানি, এটাকে এ প্রাইম দাও, এ প্রাইম। তাহলে আমরা টি এর সূত্র কি জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত টি। তাহলে এটা এ প্রাইম, এটা টি প্রাইম। তাহলে টি প্রাইম সমান সমান কত হবে, ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত এ প্রাইম। তাহলে ভি এর মান হচ্ছে 0 মাইনাস 90 ডিভাইড বাই -1 সমান সমান হচ্ছে কত 90 সেকেন্ড। ওকে, তাহলে এই অংশে তার টাইম লাগবে হচ্ছে কত 90 সেকেন্ড, আর আগের সময় লাগাইছে কত 10। তার মানে কি বলতে পারি, সুতরাং মোট সময় এটা সমান সমান 10 প্লাস হচ্ছে কত 90 সমান সমান হচ্ছে কত 100 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে অ্যান্সার, যে মোট সে 100 সেকেন্ড পরে কি থেমে যাবে। অথবা এরকম বলতে পারতো প্রশ্নে যে প্রযুক্ত বল অপসারণের কত সময় পর থেমে যাবে, প্রযুক্ত বল অপসারণের কত সময় পর থেমে যাবে, তখন অ্যান্সার হতো কত, শুধু 90 হতো, কারণ বলটাকে তো আমরা অপসারণ করছি 10 সেকেন্ড পরে গিয়ে, তাই না? তাহলে এখান থেকে টাইম কাউন্ট করতে হবে আমাকে, এখান থেকে। তাহলে এখান থেকে টাইম লাগবে কত 10 সেকেন্ড। ক্লিয়ার কথা? ক্লিয়ার? হ্যাঁ, এই ছিল আমাদের ম্যাথ। এখানে আমি অনেকগুলো দেখাইছি, দেখবা এরপরে যে ম্যাথগুলো তোমরা পাবা, ওই ম্যাথগুলো এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা বা 2টা তোমাকে জিজ্ঞাসা করবে। বুঝতে পারছো? এই জন্য আমি একটা ম্যাথের মধ্যে সব দেখাই দিই, যাতে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ওকে, তো চলো আমরা আরো কিছু ম্যাথ এখান থেকে দেখি, কি কি কোশ্চেন এখান থেকে আসছে, কিছু বোর্ড কোশ্চেন একটু দেখি, যে কি কি টাইপের প্রশ্ন আসলে এই ঘর্ষণ বল থেকে হয়। চলো, এটা হচ্ছে বইয়ের প্রশ্ন, তোমাদের বইয়ে যে অনুশীলনীটা আছে না, ওই অনুশীলনীর প্রশ্ন হচ্ছে এটা। কি বলছে, একটু দাঁড়াও, একটু ক্যালকুলেটরটা আমি নিয়ে আসি। এই তো, এটার জন্য একটু ক্যালকুলেটর লাগবে, পয়েন্টে দেওয়া আছে। আচ্ছা, বলছে ফারুক 10 কেজি ভরের একটি বাক্স একটি মেঝের উপর দিয়ে সমবলে টেনে নিল। বাক্স ও মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান 1.5 নিউটন। এটা হচ্ছে তোমাদের বইয়ের যে অনুশীলনী আছে এটার ম্যাথ। বাক্সটি টেনে নেওয়ার সময় ত্বরণ হচ্ছে কত 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর বাক্সটি ঘর্ষণবিহীন মেঝেতে একই বলে টানা হলো। মানে বুঝাইছে যে 10 কেজি ভরের একটা বাক্স ছিল, ওই বাক্সটাকে একটা মেঝের উপর দিয়ে আমরা একটা নির্দিষ্ট বলে টেনে নিয়ে যাচ্ছি, যেখানে তার ত্বরণ হয়েছে কত 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং যে মেঝেটা দিয়ে আমরা টেনে নিয়ে যাচ্ছি সেখানকার যে ঘর্ষণ বল তার মান হচ্ছে 1.5। বুঝতে পারছো কথা? এরপরে কি ঘর্ষণ ছাড়া একটা মেঝে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝাইতে পারছি? ঘর্ষণ ছাড়া মানে ওখানে ছোট হাতের যে এফ তার মানটা হচ্ছে কত 0 নিউটন। এবার তোমাকে প্রশ্ন কি বলছে, যে প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান কত, মানে আমাকে এফ এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এফ এর ভ্যালু আমরা, তাহলে এটা হচ্ছে কি গ নম্বর প্রশ্ন, গ নম্বর। তার একটু চিত্রটা একটু আঁকি আমরা। তাহলে এই যে এটা হচ্ছে ধর একটা ঘর্ষণযুক্ত একটা মেঝে, যার এফ এর মানটা হচ্ছে 1.5 নিউটন। তো এখানে কি আছে, আমাদের 10 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ সে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করার কারণে যে এটা সৃষ্টি হয়েছে, এর মান হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে সিনারিও, বুঝছো? যে একটা 10 কেজি ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে,
এতে ত্বরণটা 0.8 হয়েছে, ঘর্ষণ বলের মানটা ছিল 1.5। তাহলে প্রথম প্রশ্নে আমাকে বলছে প্রযুক্ত বলের মান কত। তো প্রযুক্ত বল মানে কি, আমার এফ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এফ মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে কত, এম এ। তাহলে এই এফ দরকার, তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এম এ প্লাস হচ্ছে এফ। তাহলে এম 10 ইন্টু কত, 8, 0.8, তাহলে 0.8 প্লাস এফ এর মান হচ্ছে কত, 1.5। তাহলে এখানে আসবে কত, গুণ করলে হচ্ছে 8 প্লাস হচ্ছে 1.5, এটা আসবে কত, 9.5 নিউটন। বুঝতে পারছো কথা, 9.5 নিউটন। তার মানে বস্তুর উপর যে বলটা প্রয়োগ করেছিল তার মানটা হচ্ছে কত, 9.5 নিউটন। শেষ, এটাই ম্যাথ। এরপরে বলছে যে ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে, ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। তাহলে এখন খেয়াল করো, ঘ নম্বর খুবই ছোট একটা প্রশ্ন, ঘ নম্বর। তাহলে খেয়াল করো, ঘর্ষণ যুক্ত যে মেঝেটা ছিল আমাদের, ঘর্ষণ যুক্ত মেঝেতে আমাদের যে এর মানটা কত, 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা প্রশ্নে বলাই আছে, এই যে টেনে নেওয়ার সময় ত্বরণ ছিল কত, 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার যখন ঘর্ষণ বল ছিল। এখন বলছে ঘর্ষণ বল থাকবে না। তার মানে দ্বিতীয় ক্ষেত্রটা কেমন হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমার তল আছে ঠিকই, কিন্তু এখন ওই যে 10 কেজি ভরের যে বস্তুটা আছে, ওই বস্তুর উপর আমাদের প্রযুক্ত বল কত ছিল, এই যে বলটা আমরা প্রয়োগ করছিলাম সেই বলটা কত ছিল, এই যে এফ ইকুয়াল টু কত ছিল, 9.5 নিউটন। এই বলটাই তো প্রয়োগ করছিলাম। এখন এই পরিমাণ বলটা আমরা প্রয়োগ করব, কিন্তু সেটা ঘর্ষণ বিহীন মেঝেতে। তার মানে এখানে কোনো বাধা দানকারী বল নাই, ছোট হাতের এফ নাই। তাহলে বলছে এই ত্বরণ আর আগে যে ত্বরণটা ছিল এদের পরিবর্তনটা কত। তাহলে আমার একটা ত্বরণ তো দেওয়াই আছে, তাহলে এখন এখানকার ত্বরণটা বের করব। এই মানটা আমরা গ থেকে পাইছি, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে কত, এম এ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বা এ সমান সমান এফ ডিভাইড হচ্ছে কত, এম। যেহেতু একটা এ আছে এটাকে এ প্রাইম দাও, তাহলে এ প্রাইম এফ এর মান হচ্ছে কত, 9.5 ডিভাইড হচ্ছে কত, 10। তাহলে এটা মান আসবে 0.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তো। তাহলে যখন ঘর্ষণ ছিল তখন ত্বরণ ছিল কত, 0.8, ঘর্ষণ নাই তখন হচ্ছে কত, 0.95। তাহলে বলছে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। তাহলে তুমি এখানে সাইডে লিখে দিবা, সুতরাং ত্বরণের পরিবর্তন কত, 0.95 মাইনাস 0.8, তাহলে এটা হবে 0.15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, বুঝতে পারছি কথা। ওকে, চলো আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি কি বলছে যে একজন ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। বস্তুর উপর গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। ঘর্ষণ সহগ। ও আরেকটা কথা, যে কথাটা হয়তো একটু বলতে ভুলে গেছি, দেখো আগের যে ম্যাথটা আমরা সমাধান করছিলাম, একদমই যে ওই যে 4টা প্রশ্ন ঘর্ষণ বল দিয়ে যে ম্যাথটা সমাধান করছি, দেখো ওখানে কিন্তু ডিরেক্ট ঘর্ষণ বলের মানটা বলে দেওয়া আছে। ডিরেক্ট ঘর্ষণ বলের মানটা বলে দেওয়া আছে। এমনও তো হইতে পারে যে ঘর্ষণ বলের মানটা বলে দেওয়া থাকবে না বলে দিয়ে কি বলা থাকবে, ঘর্ষণ গুণাঙ্কের মান বলে দেওয়া থাকবে। সেম ম্যাথই কিন্তু হবে, ম্যাথ কিন্তু সেম হবে। জাস্ট তোমাকে কি করতে হবে, ওই ঘর্ষণ গুণাঙ্কের সাহায্যে ছোট্ট একটা ক্যালকুলেশন করে ঘর্ষণ বলের মানটা বের করে নিয়ে আসতে হবে। মানে তোমার সবকিছু সেম থাকবে। এফ মাইনাস এফ ইকুয়াল হচ্ছে কত, এম এ। এই এফ এর মানটা বলে দেয় না বলে দিয়ে মিউ এর মান বলে দিছে। তাহলে মিউ দিয়ে তোমাকে এফ এর মানটা বের করতে হবে। তাহলে মিউ এম জি, এটা দিয়ে তোমাকে কি করতে হবে, এফ এর মানটা বের করতে হবে। বের করে এখানে বসাবা, তারপরে ক্যালকুলেশন। মানে ঘর্ষণ বল দেয়া থাকবে না, তুমি জাস্ট খালি ছোট্ট এই ক্যালকুলেশনটা করে এফ এর মানটা বের করবা, পরে তো সব আগের মতো যা আছে তাই। বুঝতেছো কথা, এই হচ্ছে বিষয়। ওকে, তো চলো এখানে কি বলছে দেখি, যে বলছে বস্তুর উপর গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। গতি ঘর্ষণ সহগ মানে ঘর্ষণ গুণাঙ্ক বের করতে বলছে, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা কি জানি, গ নম্বর প্রশ্ন খুবই সিম্পল। আমরা কি জানি, মিউ সমান সমান কত, এফ ডিভাইড বাই হচ্ছে কত, আর। তাহলে এফ এর জায়গায় এফ থাকলো, আর মানে হচ্ছে কত, এম জি। তাহলে এফ এর মান হচ্ছে কত, 3, এম এর মান হচ্ছে কত, 2 ইন্টু হচ্ছে কত, 9.8। এটা হবে অ্যান্সার। তাহলে কত আসবে এটা,
2 2 ইন্টু 9 উপরে হচ্ছে 3, 2 ইন্টু 9 মানে 19.6, তাহলে এটা মান আসবে 0.153, 0.153। মিউর তার কোনো একক নাই, মিউর তার কোনো একক নেই, কারণ সমজাতীয় রাশির অনুপাত। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। আমরা জানি মিউ ইকুয়ালস টু এফ ডিভাইড বাই আর, পড়ছি না গত লেকচারে তো ছিল এটা, যে কোন একটা তলের ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, ওই ধ্রুব সংখ্যাকে আমরা ওই তলের কি বলি, ঘর্ষণ গুণাঙ্ক বলি। বুঝতে পারছি কথা? তাহলে এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘতে বলছে যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল 2 কেজি ভরের একটা বস্তু আছে, ওই বস্তুটাকে 584 মিটার দূরে একটা বক্স আছে, সেই বক্সে সে ফেলতে চাচ্ছে। এর জন্য তার উপর একটা বল প্রয়োগ করছে, একটা নির্দিষ্ট সময় যাবে। তাহলে বলছে ওই বলটা গিয়ে ওই বাক্সে পড়বে কিনা। ওকে, তাহলে আমি একটু সিনারিওটা আঁকি। তো ধরো এটা হচ্ছে সেই বলটা, এটাকে এখান থেকে ঠিক 584 মিটার দূরে এখানে ধরো একটা বক্স আছে, এই বক্সে সে ফেলতে চাচ্ছে। এর জন্য সে কি করছে, এর উপরে বল প্রয়োগ করছে। কতটুকু বল প্রয়োগ করছে? 10 নিউটন। তার মানে আমাদের এফ এর মানটা হচ্ছে 10 নিউটন, এবং এই বলটা কত সেকেন্ড যাব? 10। তাহলে এই যে এইটুকু হবে আমার একটা অংশ, তাহলে এই যে 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড। বস্তুর ভর কত? 2 কেজি। ওকে, তাহলে বলছে 10 সেকেন্ড যাবত প্রয়োগ করছে, তাহলে বলছে এই বলটা গিয়ে বাক্সে পড়বে কিনা। তাহলে বলো তো, এই বলটা যদি বাক্সে পড়তে চাই, তাহলে বলটাকে যাইতে হবে কতটুকু? 584 মিটার। 584 মিটার যাইতে হবে না? যদি 584 মিটার বা তার চেয়ে বেশি যাইতে পারে, তাহলে তো গিয়ে পড়বে। কম গেলে তো তার পক্ষে যাওয়া সম্ভব না। তাহলে আমি দেখবো এই বলটা টোটাল কতটুকু যাইতে পারে, টোটাল কতটুকু। তার মানে কি, মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আমরা যে ম্যাথটা করলাম, এটা 3 নম্বর ম্যাথ। বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে ওই ম্যাথটা এখানে আমাকে করতে হবে এখানে। বুঝতে পারছো কথা? তারপর আমরা 584 সাথে কম্পেয়ার করবো। যদি 584 কম যায় তাহলে যাইতে পারবে না, বেশি বা সমান গেলে কি করতে পারবে? যাইতে পারবে। কথা বুঝতে পারছো? বেশি যাইতে পারে মনে মনে, ভাই বেশি গেলে তো কেমন কি, আর ও যদি 584 বেশি যাইতে পারে, তার মানে অবশ্যই কি ওই যাওয়ার আগেই তো বাক্সে পড়ে যাবে। মানে যাওয়ার তার অ্যাবিলিটি ছিল, কিন্তু তার আগেই তো সে কি করবে? বাক্সে পড়ে যাবে। আর যদি কম যাইতে পারে তাহলে তো আর গেল না। তাহলে এখানে আমাদের কি আছে? এটা 584 দেওয়া আছে, তাহলে এটুকু হচ্ছে কি আমাদের ঘর্ষণ বল বলা আছে। ঘর্ষণ বল এটা মানে হচ্ছে কত? 3 নিউটন। তাহলে আমাকে টোটাল এস বের করতে হবে এখন, টোটাল এস। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম অংশের ত্বরণ, প্রথম অংশের শেষ বেগ, পরবর্তী অংশের ত্বরণ। তো চলো আমরা কাজ শুরু করি। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম 10 সেকেন্ডে, তাহলে কি হবে? এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত? এম এ। তাহলে এ সমান কত হবে? এফ মাইনাস এফ ডিভাইড হচ্ছে কত? এম। 10 মাইনাস 3 ডিভাইড বাই 2, তাহলে 7 না? তার মানে 7 হলে পারে কত হবে? 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা একটু তাও চেক করো, ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে। হ্যাঁ, মুখে করে ফেলতেছি, তো তোমরা একটু তাও চেক করো। হ্যাঁ, একটু ভুল হলে এটা কারেকশন করে নিও। ওকে, তাহলে কি বলতে? সুতরাং 10 সেকেন্ড পর বেগ v ইকুয়ালস টু কত? u প্লাস এটি। এগুলো আমরা মাত্র করছি। তাহলে আদি বেগের মান কত? 0। যেহেতু কোনো কিছু বলা নাই, স্থির নাকি এরকম বলা নাই, তার মানে কি এটা অবশ্যই কি একটা স্থির বস্তু। মানে আদি বেগের মানটা আমাকে 0 ধরে নিতে হবে। কোনো কিছু বলা নাই যেহেতু, তাহলে অবশ্যই সেই স্থির বস্তুকে ধাক্কা দিছিল। তাহলে আদি বেগের মানটা হচ্ছে 0 প্লাস 3.5 ইন্টু হচ্ছে কত? 10। তাহলে এটা মান আসবে কত? 35 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গায় এসে তার যে বেগটা, সেই বেগের মানটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। এখানে এর মানটা হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে কথা? তাহলে এইটুকু কি পরবর্তী অংশের জন্য কি আদিবেগ। তাহলে আমরা এখানে লিখি যা কিনা পরবর্তী অংশের আদিবেগ। ওকে, এবার আসো তাহলে আমরা কি করতে পারি? পরবর্তী অংশে, তাহলে পরবর্তী অংশের ত্বরণ বের করতে হবে। তাহলে কি এফ মাইনাস এফ ইকুয়ালস টু কত? এম এ প্রাইম। তাহলে এ প্রাইম এটা সমান কত? এফ মাইনাস এফ ডিভাইড হচ্ছে কত? এম। মানে 10 সেকেন্ডের পরে তো আর কোনো বল নাই, তাহলে বড় হাতের এফ এর মান হচ্ছে কত? 0 মাইনাস হচ্ছে এফ এর মান হচ্ছে 3 ডিভাইড হচ্ছে কত? 2। এটা মান আসবে কত? মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস 3/1.5। এই তো শেষ, এইটুকু আমাদের বেসিক কাজ শেষ। এবার কি করতে হবে? এস বের করবো। তাহলে এখন আবার চলে যাবো না প্রথম ক্ষেত্রে। তাহলে এখন প্রথম 10 সেকেন্ডে, তাহলে S1 এটা সমান কত হবে?
ইউটি প্লাস কত হাফ এটি স্কোয়ার। এই যে প্রথম 10 সেকেন্ডের এস বের করতে চাচ্ছি আমরা, তাহলে এখানকার এ আমরা কত পাইলাম, এটার এ পাইলাম হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে এ প্রাইম দিলাম আমরা। তাহলে এখানে কত হবে 0 প্লাস হাফ ইন্টু এর মানটা কত 3.5 পাইছি আমরা, 3.5 ইন্টু 10 এর উপর স্কোয়ার। তাহলে এটা মানটা একটু হিসাব করা লাগবে, কত হবে এটা, এটা মান আসতেছে 175 মিটার, 175 মিটার। তাহলে প্রথম 10 সেকেন্ড এসে যে যাবে সে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান হচ্ছে কত 175 মিটার। এখন আমাদের এই অংশে এসে কতটুকু যাবে এটার মান বের করতে হবে। তাহলে দেখো যেহেতু এখানে মন্দন কাজ করতেছে, তাহলে এটার যে শেষ বেগ সেই শেষ বেগের মানটা কত হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন কি করব, পরবর্তী অংশ নিয়ে কি করব, এখানে কাজ করব। তাহলে এখন আমরা কি বলতে পারি, তাহলে পরবর্তী অংশে ইউ এর মান হচ্ছে কত 35 মিটার পার সেকেন্ড, এর মানটা হচ্ছে কত -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ভি এর মানটা হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। এটাকে ইউ প্রাইম এ প্রাইম দাও। তাহলে এখান থেকে এস বের করতে হবে, তাহলে কোন সূত্র খাটাবো আমরা, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as। এখানে ইউ প্রাইম, এখানে এ প্রাইম, এখানে এস প্রাইম দাও। তাহলে এস প্রাইম সমান কত হবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড হচ্ছে কত 2a প্রাইম। তাহলে 0 মাইনাস 35 এর উপর স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু -1.5, -1.5 ইন্টু 3 মাইনাস মাইনাস কাটা, তাহলে 35 স্কয়ার ডিভাইড বাই 3, এটা মান আসতেছে 408.34 মিটার। ওকে, তাহলে এই অংশে যেটুকু যাচ্ছে তার মান হচ্ছে 408.34, আর এখানে হচ্ছে 175। তাহলে আমরা এখন মোট অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে মোট এস তাহলে কত হবে তার যোগ করে দিব আমরা। তাহলে মোট এস তাহলে 175 প্লাস 408.34, ওকে 408.34, তাহলে যোগ করলে কত হচ্ছে, প্লাস হচ্ছে 175, এটা মান আসতেছে 583.34, 583.34 মিটার। কিন্তু ওকে যাইতে হবে কতটুকু 584, তাহলে ও কি 584 যাইতে পারলো, 583 কি গেছে 34 গেছে, তাহলে হুইচ ইজ লেস দেন কত 584 মিটার, সুতরাং সফল হবে না। বুঝছো, মানে কম গেলে তো সে বক্সে পড়বে না, পড়বে না, তার মানে সে সফল হবে না। এই হচ্ছে ম্যাথ, বুঝতেছি কথা। ওকে, যেহেতু আগে করছি এই জন্য আমি একটু ফাস্ট করে ফেলছি। প্রথম ম্যাথটা তো আই গেস বুঝছো সবাই, মানে সেকেন্ড যে ম্যাথটা ছিল আমাদের সেটা। ওকে, চলো আরেকটা কোশ্চেন একটু আমরা দেখি। ওকে, এই কোশ্চেনটা আসছে কুমিল্লা বোর্ড 23-এ, আর আগেরটা মানে কুমিল্লা বোর্ড 24-এর কোশ্চেন ছিল। তো কি বলছে দেখো, যে 2 কেজি ভরের একটা বস্তু আছে, এই যে এই ইনফরমেশন যে পরিমাণের ত্রুটি 2% আর হচ্ছে 3 সেন্টিমিটার, এটা আমাদের এই চ্যাপ্টারের জন্য না। এখানে গ নম্বরের একটা প্রশ্ন ছিল, সেই গ নম্বরের প্রশ্নটা হচ্ছে চ্যাপ্টার 1 এর উপর বেস করে। তো এই দুইটা জিনিসের দিকে তাকানোর দরকার নেই, ঠিক আছে। তো কি বলছে যে একটা বস্তু আছে, বস্তুটা আদিবেগ 0, যেহেতু কিছু বলে নাই, আদিবেগের মানটা হচ্ছে 0, আমরা এফ পরিমাণে বল প্রয়োগ করছি। 40 মিটার যাওয়ার পরে 2 কেজি ভরের বস্তুটার বেগ হয়েছে কত 10 মিটার পার সেকেন্ড। 40 মিটার সিনারিও দেখে আমরা বুঝতেছি। তো বলছে 40 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পরে থেমে যাবে। তার মানে এখানে টাইম বের করতে বলছে, মানে কত সময় পর বস্তুটা থেমে যাবে, আমাদের টাইম বের করতে হবে এখান থেকে, টাইমের ভ্যালু। তাহলে দেখো, তাহলে একটা অংশে আমরা বল প্রয়োগ করছি, সেই অংশটা কত, সেই অংশটা হচ্ছে 40 মিটার। 40 মিটার এই অংশে আমাদের বল প্রয়োগ করা আছে। পরবর্তী অংশে গিয়ে আমরা কি করব না, বল প্রয়োগ করব না, মানে আমাদের যে ঘর্ষণ বলের মানটা আছে কত 5 নিউটন। তাহলে পরবর্তী অংশে শুধুমাত্র ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে বলছে একদম স্টার্টিং থেকে একদম যেখানে গিয়ে থামবে, এখানে টোটাল টাইমটা কত লাগবে এটা বের করে দাও। তাহলে একটু সিনারিওটা আঁকি এটা। তাহলে এই হচ্ছে প্রথম 40 মিটার, হ্যাঁ এটা হচ্ছে 40 মিটার। এখানে বেগের মান হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড, আর এখানে বেগের মান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। বস্তুর যে এম, বস্তু আছে এখানে একটা বস্তু আছে, বস্তুর এম হচ্ছে 2 কেজি, আর বেগের মান হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। ওকে, তো বলছে
যে ধরো এখানে এসে থেমে যাবে, তো ঘর্ষণ বল আছে এখানে, তাহলে ঘর্ষণ বলের মানটা হচ্ছে কত এফ। তাহলে দেখো এইটুকুর জন্য আমার একটা টাইম বের করতে হবে, এইটুকুর জন্য কি করতে হবে, আমাকে একটা টাইম বের করতে হবে। 40 মিটারের পরে আমি বলটাকে অপসারণ করছি, তাহলে 40 মিটার হবে আমার একটা অংশ, এইটুকু হবে আমার কি আরেকটা অংশ, তাই না? তাই আমাকে এখানকার একটা টাইম বের করতে হবে, এখানকার একটা টাইম বের করতে হবে। এখন দেখো এখানকার শেষ বেগ তো আমার জানাই আছে, তাহলে এখানে ত্বরণের আমার দরকার আছে? আমরা তো কাজই করতাম কি শেষ বেগটা বের করার জন্য, তো এখানে তো শেষ বেগ দিয়েই দিচ্ছি, তাহলে এখানে আমার ত্বরণের কোনো কাজ নাই। তা আমরা এখানে টাইমটা বের করে ফেলি। তা আমরা কি বলতে পারি, প্রথম 40 মিটারে এর ক্ষেত্রে তাহলে 40 মিটারে কি আছে ভাইয়া, ইউ আছে কত, সেটা 0 মিটার পার সেকেন্ড, ভি আছে এটা মান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, আর কি আছে এস আছে, এস এর মান হচ্ছে কত 40 মিটার। আমার দরকার কিসের মান, টি এর মান, টাইম দরকার। তাহলে দেখো ভি আছে, এস আছে, তাহলে আমরা এস এর কোন সূত্রে যেতে পারি, আমরা জানি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত টি। তাহলে এখানে কত হবে, 2টা নিচে গুণ আছে, সরি ভাগ আছে, এই পাশে কি হবে গুণন হবে, তাহলে 2s ইকুয়ালস টু কত ইউ প্লাস ভি ইনটু হচ্ছে কত টি, তাহলে এটা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে টি সমান কত হবে 2s ডিভাইডেড বাই ইউ প্লাস হচ্ছে কত ভি। ওকে, তাহলে 2s মানে কত হবে 80, আর নিচে হচ্ছে কত ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে কত 10, তাহলে নিচে আসবে 10, তাহলে এটা মান আসবে কত 8 সেকেন্ড। তার মানে এইটুকু অংশে তার সময় লাগতেছে কত 8 সেকেন্ড। তো এখন এখানকার কি করতে হবে, সময়টা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানকার শুধুমাত্র কি জানি, আমরা একটা বেগের মান জানি, সেই বেগের মানটা হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। আরেকটা জানি সেটা কি শেষ বেগ, যেহেতু ঘর্ষণ বল আছে, ফ্রিকশনের মান হচ্ছে কত, ফ্রিকশনের মান বলছে 5 নিউটন, তাহলে এখানে ঘর্ষণ বল আছে, তার মানে সে একটা সময় গিয়ে কি থামবে, তাহলে শেষ বেগের মানটা তার কত হবে 0 মিটার পার সেকেন্ড। তার আমরা এখানে ধরি পরবর্তী অংশে, এবার তাহলে পরবর্তী অংশে আবার ত্বরণ দরকার, যেহেতু ত্বরণ নাই এখানে, তা আমরা কি বলতে পারি এফ মাইনাস এফ ইকুয়ালস টু হচ্ছে কত এম এ, তাহলে এফ তো নাই, তাহলে 0 মাইনাস 5 ইকুয়ালস টু কত 2 ইন্টু এ, তাহলে এ সমান কত -5 বাই হচ্ছে কত 2, তাহলে -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন তুমি টি বের করো, তাহলে ওখানকার কি জানি আমরা, আদি বেগ জানি, শেষ বেগ জানি, আর কি জানি ত্বরণ জানি। তাহলে আমরা এর সূত্র কি অ্যাপ্লাই করতে পারি, ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত টি, টি সমান কত হবে ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত এ, তাহলে ভি এর মান 0 মাইনাস হচ্ছে 10 ডিভাইড বাই হচ্ছে কত -2.5, তাহলে এখানে আসবে কত 4 সেকেন্ড, 10 বাই হচ্ছে 25, তার 25 100, 4 সেকেন্ড। বুঝতেছো কথা? তাহলে আগে লাগছে কত 8 সেকেন্ড যে এতটুকুতে, আর এইটুকুতে থামছে কত সেকেন্ডে 4 সেকেন্ডে, টোটাল টাইম কত আমার 12 সেকেন্ড। তাহলে লিখে দাও, সুতরাং মোট সময় টি সমান 8 প্লাস 4 সমান 12 সেকেন্ড। ওকে, এই হচ্ছে অ্যান্সার। বুঝতেছো কথা? তো এই ম্যাথগুলো ভালো মতো বাসায় একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু পাবা না, এগুলোর মধ্যে থেকেই আসবে। আর ওই জিনিসটা যদি দেখো, সেটা হচ্ছে কি যে বললাম ঘর্ষণ বল ডিরেক্ট দেওয়া থাকবে, তাহলে দেওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আর যদি না দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক বলে দেয়, তখন তোমাকে কি করতে হবে, ওই মিউ এম জি দিয়ে সেটা তোমাকে কি করতে হবে, ঘর্ষণ বলের মানটা একটু আলাদা করে ছোট্ট করে বের করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।